রেকর্ড বর্ষণে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বিপর্যয়, ৬ জনের মৃত্যু, বিকল আবহাওয়া অধিদপ্তরের সব রাডার। বিশ্বকাপে শেষ ৮-এর দৌড়ে রাতে মেসি সালাহ দ্বৈরথ, সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ডার্ক হর্স কলম্বিয়া। হঠাৎ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর, জাতীয় সংকটে গৌরবময় ভূমিকার প্রশংসা। টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা, সাভারে হামলার অভিযোগে গ্রেফতার যুবলীগের ২ নেতা রিমান্ডে। খামেনির শেষ বিদায়ে কমে মানুষের ঢল, শ্রদ্ধা জানাতে কাল নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, আমি সাবিহা নিগত দৃষ্টি। পুরো খবরে আছি আমরা। ৪২ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। জলাবদ্ধতায় ডুবেছে নগরীর অনেক নিচু এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়েছে দোকানপাট, বাসাবাড়ি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন মানুষ। রহমাননগরে দেয়াল ধসে মারা গেছে একজন, আর রাঙ্গুনিয়ায় একজন মারা গেছে পাহাড় ধসে। কর্তৃপক্ষ বলছে ফেব্রুয়ারি নাগাদ মেগা প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০%। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাপারীপাড়া। টানা ভারী বর্ষণে মঙ্গলবার সকাল থেকে ছিল এমন নাজুক অবস্থা। পানি ঢুকে যায় বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাটে। এতে ব্যাহত হয় দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যাহত হয় ব্যবসা বাণিজ্যে। নিয়মিত নালা পরিষ্কার না থাকায় এলাকাটিতে এই অবস্থা বলে দাবি স্থানীয়দের। আগে কম উঠছে, এবার একটু বেশি উঠছে, কারণ ড্রেনগুলো অপরিষ্কার। মানে আমাদের দোকানে সব পানি ঢুকে যাচ্ছে। খাবারের পানি পাবো না, এখন বাসার নিচেও পানি, আর এখন লাইনের পানি যা থাকবে এগুলো তো সবগুলো থাকবে ময়লা। আপনার মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় বেহাল অবস্থা ছিল আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা, হালিশহর, বন্দর স্টেডিয়াম, পোর্ট কানেক্টিং রোড, নয়াবাজার, কাতালগঞ্জ, তিনপুল সহ নগরীর অনেক নিচু এলাকায়। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হয়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষজন। বাসার থেকে বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য লস, দুদিন অনেক টাকা লস। আমরা আমাদের ময়লাগুলো আমরা যখন তখন আমরা পলিথিন করে আমরা ফেলে দিই ড্রেনের মধ্যে। 2010 সালের পর থেকে এই ধরনের পানি আর কখনো আমি দেখি নাই এখানে। জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি দেখতে মাঠে নামেন সিটি মেয়র। ছিল জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, সেনাবাহিনীর 16টি কুইক রেসপন্স টিম। তাদের দাবি আগামী ফেব্রুয়ারি নাগাদ প্রকল্পের কাজ শেষ হলে ৮০ থেকে ৯০% জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী। ফেব্রুয়ারি নাগাদ আমাদের এই প্রকল্প পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, 36 খালের আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে অনেকদিন ইনশাল্লাহ জলাবদ্ধতা হবে না। যেখানে যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, কক্সিন, একটু আগে দেখেছেন আমি এখান থেকে নিয়েছি একটি প্লাস্টিক। তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াকালের কাজ এখনো শেষ হয়নি। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি সড়কের একাংশ ধসে গেছে। এছাড়া হাটহাজারী, পটিয়া, আনোয়ারা সহ বিভিন্ন উপজেলায়ও প্লাবিত হয়ে পড়েছে সড়ক ও নিচু এলাকা। বৈরী আবহাওয়ায় বিমানবন্দরে ব্যাহত হয় ফ্লাইট অবতরণ। পাহাড় ধসের আশঙ্কা থাকায় নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরাতে দিনভর মাইকিং করে জেলা প্রশাসন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। অতি ভারী বর্ষণে বিপর্যয় নেমে এসেছে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবনে। দেয়াল, গাছ ও মাটি চাপায় মারা গেছে 4 জন। বৃষ্টিপাতের সবচেয়ে নাজুক অবস্থা বান্দরবানে। পাহাড় ও ভূমি ধসে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি, বন্ধ থানচির বিভিন্ন পর্যটন স্পট। বাইশারিতে পানিতে ভেসে গিয়ে মারা গেছে এক শিশু। কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসে মারা গেছে এক নারী। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামীকে। আর উখিয়ায় দেয়াল চাপায় প্রাণ গেছে এক কৃষকের। রাঙামাটিতে গাছ ভেঙে পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে সরাতে মাইকিং করছে জেলা প্রশাসন। বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন।
চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বলা হয়েছে আগামী 3 দিনে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। এছাড়া উজানে ভারতের কিছু রাজ্যে বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীর পানি বিপদসীমার উপর উঠতে পারে। এদিকে এই পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য অঞ্চলের 3 জেলা ও কক্সবাজারের 200 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ আসার আগেই সতর্ক করার কথা যে প্রযুক্তি, সেটি এখন সংকটে। দেশের 5টি আবহাওয়া রাডারের সবগুলোই বিকল। ফলে উত্তরাঞ্চল, হাওর ও উপকূলের বিশাল এলাকা কার্যকর পর্যবেক্ষণের বাইরে। আবির হোসেনের রিপোর্ট, আর ক্যামেরায় কৃষ্ণ সরকার। দেশ জুড়ে এখন সক্রিয় মৌসুমি বায়ু, কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার তাপপ্রবাহ। কয়েকটি জেলায় ইতোমধ্যে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রকৃতির এমন বৃষ্টি, মেঘ, শিলাবৃষ্টি, বাতাস ও ঝড়ের গতিপথ সম্পর্কে তথ্য দেয় আধুনিক রেডার। দুর্যোগের নির্ভুল পূর্বাভাসের জন্য যা বিশ্বের সব দেশেই অপরিহার্য। রাডারের গুরুত্ব হচ্ছে অত্যন্ত স্বল্প সময়ের যে পূর্বাভাসগুলো, সেগুলোর ক্ষেত্রে রাডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। শুধু অত্যন্ত কার্যকরী ভূমিকা বললে হবে না, স্বল্প মেয়াদী পূর্বাভাসের মেরুদণ্ড হচ্ছে রাডার। তাই রাডার শুধুই একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, বরং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম প্রধান নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে 5টি রাডার রয়েছে, তার সবগুলোই এখন অচল। গত 4 তারিখ রাত্রি 8টার দিকে একটা ওখানে দমকা হাওয়া হয় এবং যার ফলে ওখানে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ড্যামেজ হয়, যার ফলে এখন রাডার স্টেশনে কোনো বৈদ্যুতিক পাওয়ার নাই, যার ফলে আমরা রাডার চালাতে পারছি না। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদেরকে আমরা এটা অবহিত করছি চিঠি দিয়ে এবং তারাও ইনিশিয়েটিভ নিয়েছেন। মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর রেডার কাজ করছিল না বহু বছর ধরেই। গেল 1 মাসে কার্যক্রম বন্ধ রংপুর ও ঢাকার 2টি রেডারেরও। রাডার ডাটা প্রতি 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। এই যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তথ্যপত্র পাওয়া যায়, তার মাধ্যমে আবহাওয়ার গতি প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম নিখুঁতভাবে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায়। এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপট থেকে সেটার সাথে সম্পর্কিত যে দুর্যোগ আছে সেটার পূর্বাভাস তৈরি করা যায় এবং সেই পূর্বাভাস অত্যন্ত দ্রুততার সাথে কোন এলাকায় হবে সেটি জনগণকে জানিয়ে দেওয়া যায়। এই বিশেষজ্ঞের মতে প্রয়োজনের অর্ধেক লোকবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ থেকেও হাজার হাজার ফুটবল প্রেমীরা কিন্তু আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান, তার সাথে কথা বলবো আমরা। রেজওয়ান, আজকের বাঁচা মরার লড়াই, আর্জেন্টিনার শেষ 8-এ ওঠার তো এক্সাইটমেন্ট কেমন রয়েছে? যারা সাপোর্টার রয়েছেন তারা কি বলছেন, আর কোন স্ট্র্যাটেজিতে খেলবে বলে মনে হচ্ছে? দৃষ্টি, আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াই। এখন প্রত্যেকটা দলের জন্য প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাঁচা মরার লড়াই, যেহেতু নকআউট স্টেজের খেলা এবং আপনারা জানেন যে একটা ম্যাচে হেরে গেলে কিন্তু বাদ, আর কোনো সুযোগ নেই রিকভারির ক্ষেত্রে। আর আরেকটা কথা একটু বলতে চাই যে আসলে আর্জেন্টিনার সমর্থকরা যথারীতি প্রত্যেকটা ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু তাদের আধিক্য বেশি। দীর্ঘ সারি দেখছেন আমার পেছনে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও দেখানোর চেষ্টা করব। এখনও খেলা শুরু হতে যেহেতু আরও 3 ঘন্টার মতো বাকি রয়েছে, সেই হিসাবে বলতে পারি যে আর্জেন্টিনার সমর্থকরা আসছেন একদম স্রোতের মতো যদি আমরা বলি, তারা কিন্তু আসছেন এবং তারা লাইন ধরেছেন, বিশাল এক লাইন, এবং মিশরের সমর্থকরাও কিন্তু রয়েছেন সেই লাইনে। এবং আর্জেন্টিনার স্ট্র্যাটেজির কথা বলছিলেন, যে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি যদি বলি, আর্জেন্টিনার কোচ গতকাল লিওনেল স্কালোনি বলেছেন যে তারা সবসময়ের মতো অ্যাটাকিং ফুটবল খেলতে চান এবং আক্রমণাত্মক ফুটবলই তাদের একমাত্র লক্ষ্য, এবং দলে একাধিক পরিবর্তন আসতে পারে। সেটা আমরা নিকোলাস তাগলিয়াফিকো তিনি কিন্তু খেলতে পারেন, তারপরে লাউতারো মার্তিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ তিনি কিন্তু খেলতে পারেন, এবং আরও একটা পরিবর্তন কিন্তু আসতে পারে। সব মিলে যদি বলি যে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার একাদশে। এবং তার মধ্যে যদি বলি ইজিপ্টের কথা একটু না বললেই নয়, মিশর কিন্তু আসলে দারুণ পারফরমেন্স করছে এবং এই বিশ্বকাপে শেষ 16তে তারা পৌঁছে গেছে। সুতরাং তারা কিন্তু চাইবে যে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে এবং একটা নতুন ইতিহাস গড়তে। তাদেরকেও কিন্তু একদম ফেলে দেয়া যাবে না।
দৃষ্টি। জি রাজীব, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় সারা বিশ্বের সাপোর্টাররাই আর্জেন্টিনার জন্য আসলে এখন দোয়া করছে। কি আছে আসলে খেলার পরেই বুঝতে পারবো। আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এটাই শেষ বিশ্বকাপ, তবে স্পেন ম্যাচটা শেষ নয়। বরাবরের মতো আত্মবিশ্বাসী রোনালদো জানিয়েছিলেন এই বার্তা। তবে লা রোহা ফিউরিদের বিপক্ষে হারে ২০ বছরের খেলা ৬ বিশ্বকাপে শেষ পর্যন্ত ট্রফিহীন CR7, যা কিনা বর্ণিল ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা। তাই গ্রেটেস্ট শো অন আর্থে বিদায়টা হলো অশ্রুসিক্ত। রূপকথার মতো সমাপ্তি কে না চায়? রোনালদোও চেয়েছেন শেষ বিশ্বকাপটা রাঙাতে। বর্ণিল ক্যারিয়ারে কত ট্রফি তো জিতেছেন, কিন্তু সবচেয়ে বড় শিরোপাটা অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গ হওয়ায় অশ্রুসিক্ত CR7। ট্রফি ছুঁতে না পারলেও কোটি কোটি ভক্তের হৃদয় ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিশ্বকাপ জেতা হয়নি, সেই তালিকায় যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এবারের বিশ্বকাপ যাত্রায় তার ব্যক্তিগত পারফরমেন্স কেমন ছিল? গ্রুপ পর্বে নবাগত উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল, যারা কিনা 3 ম্যাচই হেরেছে। আর রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোরশিটের নাম তুলেছিলেন, সেটা পেনাল্টি থেকে। শেষ 16-য় নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। জার্মানিতে শুরু, যুক্তরাষ্ট্রে শেষ। 20 বছরে খেলেছেন 6 বিশ্বকাপ, 27 ম্যাচে গোল 11টি, সঙ্গে আছে একাধিক অ্যাসিস্ট। সব আসরেই ছিলেন দলের ভরসার প্রতীক। সব আসরে গোল করার বিরল কীর্তিও আছে তার। তবে ইয়ামালদের কাছে হেরে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে তার ম্যাচ হারের সংখ্যা এখন 8টি। এর আগে মেক্সিকোর কারবাহাল আর দক্ষিণ কোরিয়ার হংমিও রোনালদোর সমান ম্যাচে হেরেছেন। বিশ্বকাপ না জিতলেও তার অর্জনের পাল্লাটা ভারী। ব্যালন ডিওর জিতেছেন 5 বার, আছে সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 4 ক্লাব বিশ্বকাপের সঙ্গে আছে একাধিকবার লিগ জেতার কীর্তি। উয়েফা নেশনস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফিও জিতেছেন। ক্যারিয়ারে গোলের সংখ্যা 1000-এর দ্বার প্রান্তে। ক্যারিয়ারে এমন অনেক অর্জন থাকলেও গ্রেটেস্ট শো অন আর্থে প্রত্যাশার প্রাপ্তি কখনো এক বিন্দুতে মেলেনি। তাই বলে কি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভুলে যাবে ফুটবল বিশ্ব? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। আবারও দেশের খবরে ফিরব। হঠাৎ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইরে ঘুরে দেখেন ফার্ম বেস, রেড মহড়া, যুদ্ধ কৌশল এবং সেনা সদস্যদের বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম। এ সময় জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিংগাইরে চলছিল বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন যুদ্ধ প্রস্তুতির মহড়া। আকস্মিকভাবেই সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়টা মঙ্গলবার সকাল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী এ ধরনের মাঠ পর্যায়ে সেনা মহড়া সরাসরি পরিদর্শন করেন। এ সময় তিনি যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এক পর্যায়ে সেনা বাংকারে প্রবেশ করে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর মহড়ায় অংশ নেওয়া সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার তাদের সঙ্গে গ্রহণ করেন। পরে বাহিনীর উদ্দেশ্যে বলেন, দেশের জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, তাই শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্ব ধরে রাখার আহ্বান জানান তিনি। ভূয়সী প্রশংসা করেন জাতীয় সংকট মোকাবেলায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার। পুরোটা সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24। বিএনপি একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করলে পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে এমন হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বৈষম্য দূর হবে না। একই সাথে গুম খুনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। এরপর সন্ধ্যায় জেলা সদর ও পৌরসভায় পদযাত্রা ও সমাবেশ করে দলটি। এদিকে সোমবার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের 2 দিনের রিমান্ড দেন আদালত। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য সীমান্তের আশেপাশের বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বিজিবিকে শক্তিশালী করতে হবে, তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে। এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংসদে কথা বলেন তিনি। নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, সরকার অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছে। আওয়ামী লীগ যারা এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান। তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। বদলে যাচ্ছে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে দীর্ঘদিন ধরে কাজ করে সিটিটিসি এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম, সাথে পরিবর্তন আসছে কাঠামোতেও। যদিও এর ফলে ইউনিটগুলোর দক্ষতা ও কার্যপরিধি বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। উগ্র ও সন্ত্রাসবাদ, সাইবার ও আন্তর্জাতিক অপরাধ দমনে 2016 সালে গঠিত হয় সিটিটিসি। আর হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর 2017 সালে গঠন করা হয় অ্যান্টি টেরোরিজম ইউনিট। পুলিশ সদর দপ্তর জানায়, এবার বদলে যাচ্ছে ইউনিট দুটোর নাম। সিটিটিসি হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট, ডিএমপি, আর অ্যান্টি টেরোরিজম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। তবে কাজ থাকছে আগের মতোই। দুটোকেই নাম পরিবর্তন করে এসএসইউ করা হয়েছে, যেটা নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এটিও স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে এবং হচ্ছে আপনার যেটা সিটিটিসি সেটা হবে ডিএমপির এসএসইউ, মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। পুলিশ বলছে, বৃহৎ পরিসরে কাজ করার লক্ষ্যেই এই নাম পরিবর্তনের প্রস্তাব, যদিও বিপরীত মত বিশ্লেষকদের। একটা নতুন ধরনের প্রশাসনিক বিন্যাসের কারণেই নাম পরিবর্তন, এটা একটা সংস্কারের অংশ এবং একই সাথে এটা শুধুমাত্র উগ্রবাদ নয়, এটা নানান ধরনের অপরাধ, যেমন ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং যেটা হচ্ছে সাইবার ক্রাইম এবং নতুন ধরনের বিশেষ যে অপরাধ বা এআই প্রযুক্তিগত অপরাধ, এই জিনিসগুলো হচ্ছে গিয়া মোকাবেলা করার জন্য এই ইউনিটগুলোকে নতুন করে সাজানো হচ্ছে। নাম পরিবর্তন করে আসলে সরকার কি প্রমাণ করা অথবা কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এই জায়গাটা আসলে স্পষ্ট হচ্ছে না। এই ইউনিটগুলো একটা নির্দিষ্ট সময় কাজ করার মধ্য দিয়ে মানুষের কাছে তার পরিচিতি তৈরি হয়েছে। সেই পরিচয় কতটা অভিযোগ মুক্ত কিংবা স্বচ্ছ, সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সেই প্রশ্নের জায়গাটা নাম পরিবর্তন করে সমাধান করা যাবে না। সম্প্রতি মার্শাল আর্ট, কারাতে শেখার নামে উগ্রবাদে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ি থেকে 6 জনকে আটক করে পুলিশ। আমরা সবসময় বলি, পরিবার যদি তার সন্তানের খোঁজখবর রাখেন, তাহলে এইটা যদি একটা সামাজিকভাবে যদি আমরা প্রতিরোধ করতে পারি, এটা একটা সম্ভব। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই সাক্ষাৎ হয়। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রত্যাশা করেন এই সম্পর্ক আরও গভীর, সুদৃঢ় ও বহুমাত্রিক হবে। এছাড়াও তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার। রাজধানীতে এক কর্মশালায় এই কথা জানান সরকারের দুই মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতের বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে যুক্ত করবে সরকার। ক্ষমতায় এসে অবহেলিত স্বাস্থ্য খাতে নজর দেয় বিএনপি সরকার। নিজেদের প্রথম বাজেটে রেকর্ড বরাদ্দ দিয়ে এই খাতের শোচনীয় অবস্থা উত্তরণে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গুলশানে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক কর্মশালা। অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান ও সরকারের দুই মন্ত্রীসহ বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার বাড়তি চাপে দেশের স্বাস্থ্যসেবায় ঘাটতি রয়েছে, তবে পরিস্থিতি বদলাতে মনোযোগ বাড়িয়েছে সরকার। আর অর্থমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালের মতো সরকারি হাসপাতালেও নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবা। Which is so unfortunate, having so many healthcare system privately and government. But how do we really put it together for the future building of a health system which will benefit everybody? We are going to implement. We have already started from the very 1st of July of 2026. That is the start of the new budget year. প্রধান অতিথি জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতে বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। We believe health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect, lack of accountability. The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. দেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয় উল্লেখ করে তা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।